সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বাক্সি আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের অর্থনীতির ক্লাসের আমি মোহাম্মদ শুকুর আলী স্যার তোমাদের অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাস নিচ্ছি। তো গত দুটো ক্লাস তোমাদের হয়ে গেছে, আজকে তোমাদের 3 নম্বর ক্লাস। তো 3 নম্বর ক্লাসে আজকে আমরা পড়ব অর্থনৈতিক ব্যবস্থা। তোমরা মনিটরে দেখতে পাচ্ছ আজকের মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা। আমার পরিচিতি তোমরা দেখছো। এখন আমরা কিছু ছবি দেখব। ছবি দেখে বোঝার চেষ্টা করব যে আমরা আসলে কি পড়ব। বিভিন্ন রকম উৎপাদন প্রক্রিয়া দেখতেছি আমরা। এই উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন কাঠামোতে পরিচালিত হয়। সেই কাঠামোগুলো নিয়েই আজকের আলোচনা করব। আমরা তাহলে আজ কি শিখব? অর্থনৈতিক সমস্যার সমাধান। অর্থনৈতিক সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। অর্থনৈতিক সমস্যার সমাধানের কি পথ আছে সেটা দেখি, সেগুলো শিখব। তবে আজকের শিক্ষণফল আছে, আজকে কি কি আমরা শিখব। অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কি তা তোমরা বলতে পারবে আজকের পাঠ শেষে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি তা বলতে পারবে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি সেগুলো তোমরা জানতে পারবে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান সেটা তোমরা করতে পারবে। আজকে মূলত এই 4টি বিষয়ে আলোচনা হবে। 1 নম্বর আছে অর্থনৈতিক ব্যবস্থাসমূহ কি, 2 আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কি, 3 নম্বর আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো, 4 আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় অর্থনীতির সমস্যার সমাধান। অর্থনৈতিক ব্যবস্থা কি? প্রথমে আজকের আলোচনার বিষয় আছে অর্থনৈতিক ব্যবস্থা কি। সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর আওতায় পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। সমাজের অর্থনৈতিক কার্যাবলী যে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোর আওতায় পরিচালিত হয় তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। পৃথিবীর সকল দেশে অর্থনৈতিক সমস্যা একই হলেও তাদের সমাধানের পদ্ধতি আছে ভিন্ন। তার মানে পৃথিবীর সমস্ত দেশে অর্থনৈতিক পদ্ধতি এক নয়। কোনো দেশে ধনতন্ত্র, কোনো দেশে মিশ্র, কোনো দেশে ইসলামী অর্থব্যবস্থা, কোনো দেশে আবার নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা রয়েছে। সেই সব অর্থব্যবস্থায় এক এক অর্থব্যবস্থায় এক এক রকম নিয়ম নীতিতে পরিচালিত হয়। তার ভিত্তিতে আজকের আমাদের আলোচনা। এরপরে আমরা দেখব যে অর্থনৈতিক ব্যবস্থার প্রকারভেদ। দেখো, অর্থনৈতিক সমস্যা সমাধানের পদ্ধতির ভিন্নতা অনুযায়ী পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে 4টা ভাগে ভাগ করা যায়। সমস্যা সমাধানের পদ্ধতি ভিন্নতা অনুযায়ী পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাগুলোকে 4 ভাগে ভাগ করা যায়। 4 ভাগে। 1 নম্বর আছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা, 2 আছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, 3 আছে মিশ্র অর্থব্যবস্থা, 4 ইসলামী অর্থব্যবস্থা। তাহলে সারা পৃথিবীতে যত দেশ আছে সেই দেশগুলোর
কোনো না কোনো অর্থনৈতিক ব্যবস্থায় সেই দেশ পরিচালিত হয়। কোনো একটা দেশ হয় একটাতে, না হলে এটাতে, না হলে এটাতে, না হলে এটাতে, যে কোনো একটা অর্থ ব্যবস্থার আওতায় সেই দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। ধনতান্ত্রিক, নির্দেশমূলক, মিশ্র, ইসলামী। এক কথায়, অল্প কথায় বিষয়গুলো একটু জেনে নাও। ধনতান্ত্রিক অর্থাৎ বেসরকারীকরণ, ব্যক্তি মালিকানা স্বীকৃত, সরকারি হস্তক্ষেপ থাকে না, এরকম, এটা হচ্ছে ধনতান্ত্রিক। নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক হচ্ছে নির্দেশের ভিত্তিতে চলে, অর্থাৎ সরকারি নির্দেশ মোতাবেক রাষ্ট্র বা সরকার বা সমাজ যেভাবে পরিচালিত হতে বলে ঠিক সেইভাবে এটা পরিচালিত হয়। মিশ্র অর্থ ব্যবস্থা, এটা আছে ধনতান্ত্রিক এবং এই সমাজতান্ত্রিকের মিশ্রণের ফলে সৃষ্টি, যার কারণে এই অর্থ ব্যবস্থার নাম মিশ্র অর্থ ব্যবস্থা। এখানে সরকারি নির্দেশনাও থাকবে, আবার বেসরকারি স্বাধীনতাও থাকবে। 4 নম্বরটা রয়েছে ইসলামী অর্থ ব্যবস্থা। এটা নামের সাথেই তোমরা পরিচিত হতে পারো যে ইসলামী শরীয়তের ভিত্তিতে যে অর্থ ব্যবস্থা পরিচালিত সেটা আছে ইসলামী অর্থ ব্যবস্থা। তাহলে এই 4টা অর্থ ব্যবস্থার যে কোনো একটা অর্থ ব্যবস্থায় প্রত্যেকটা দেশ কিন্তু পরিচালিত হয়। এখন আমরা 1 নম্বরটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব। টোটালি আলোচনা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার উপরে চলবে। তা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা দেখো, 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে প্রথম এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যাত্রা শুরু হয়। 1789 সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সূচনা হয়। এটা কাকে বলে দেখো, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ওপর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে এবং অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয় অর্থ ব্যবস্থা বলে। তাহলে আমরা কি পেলাম, উপকরণগুলোর উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে এবং অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হয়, তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। তাহলে এখানে ব্যক্তিগত মালিকানা থাকবে এবং প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটা অবাধ দাম প্রতিযোগিতা বা স্বাধীনতা থাকবে। সেই স্বাধীনতার ভিত্তিতে এই অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। এখানে সরকারি হস্তক্ষেপ থাকবে না, সম্পদ ব্যক্তি মালিকানা থাকবে এবং ব্যক্তি তার ইচ্ছা মতো উৎপাদন, ভোগ, বন্টন, বিক্রয় ইত্যাদি করতে পারবে। এই অর্থ ব্যবস্থায় জনগণ উৎপাদন, বিনিময়, ভোগ, বন্টন ইত্যাদি ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে থাকে। এই অর্থ ব্যবস্থায় জনগণ উৎপাদন, বিনিময়, ভোগ, বন্টন ইত্যাদি ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করে থাকে। তাহলে এটাই হলো গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তাহলে এ পর্যন্ত আলোচনায় তোমরা কি কি জানতে পারলে দেখো। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে, আর একটা আছে অর্থনৈতিক ব্যবস্থা কত প্রকার ও কি কি। এই 3টা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা ইতিমধ্যে শিখে ফেলেছো। যাই হোক, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেদের বই দেখে আরো সুন্দরভাবে রপ্ত করবে। এরপরে দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। 3 নম্বর আলোচনার বিষয় যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহগুলো কি। 1 নম্বর, সম্পদের মালিকানা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে। ছোট মোবাইলটা তো, সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত থাকে। চলে যাও না, আশেপাশে থেকো, 25-এর আগে চলে এসো। সম্পদের ব্যক্তিগত মালিকানা এখানে স্বীকৃত, তার মানে দেশে যে সম্পদ আছে সেই সম্পদের ব্যক্তিগত মালিকানা এখানে স্বীকৃতি দেওয়া আছে। সরকার বা জনগণ স্বীকৃতি দেয় যে এই সম্পত্তিটা অমুক সাহেবের, ওই সম্পত্তিটা তমুক সাহেবের, এই মিলটা অমুকের ইত্যাদি। ব্যক্তিগত পর্যায়ে এই মালিকানা থাকে। অনেক দেশে কিন্তু ব্যক্তি মালিকানা থাকে না, সব কিছু রাষ্ট্রের থাকে। যাই হোক, 2 নম্বর আছে ব্যক্তিগত উদ্যোগ। এখানে ব্যক্তিগত উদ্যোগও থাকে, মানে ব্যক্তিগতভাবে কেউ কোনো দ্রব্য উৎপাদন করতে পারে, ভোগ, বিনিময়, বন্টন ইত্যাদি করতে পারে, এক্ষেত্রে তার স্বাধীনতা থাকে। 3 নম্বর আছে অবাধ প্রতিযোগিতা থাকে। এখানে মানে পরস্পর কম্পিটিশনের মাধ্যমে এরা উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ ইত্যাদি কার্যক্রমটা পরিচালনা করে। তাহলে অবাধ প্রতিযোগিতা এখানে থাকবে। একজন উৎপাদনকারী যা উৎপাদন করতেছে আর একজন উৎপাদনকারী সেটা আবার উৎপাদন করবে এবং পরস্পর প্রতিযোগিতার মাধ্যমে
দ্রব্যটা উৎপাদন ক্রয় বিক্রয় করবে। 4 নম্বর আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা মানে স্বয়ংক্রিয়ভাবে, অটোনোমাসভাবে, অদৃশ্যভাবে দাম ব্যবস্থা কার্যকর এখানে। তার মানে বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে দাম নির্ধারণ এবং ক্রয় বিক্রয় হওয়াটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বাজারে দ্রব্যের চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে দাম নির্ধারিত হয়ে ক্রয় বিক্রয় হওয়াই আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা এই অর্থ ব্যবস্থায় রয়েছে। 5 নম্বর আছে ভোক্তার সার্বভৌমত্ব। ভোক্তা এখানে সার্বভৌমভাবে উৎপাদন করতে পারবে। ভোক্তা এখানে সার্বভৌমভাবে ভোগ করতে পারবে, ভোক্তা ভোগ করতে পারবে সার্বভৌমভাবে, মানে তার ইচ্ছা মতো, স্বাধীন মতো, যার যেটা খেতে ইচ্ছা করে, যার যেটা পড়তে ব্যবহার করতে ইচ্ছা করে, সে সেটা করতে পারবে। এতে কেউ বিধিনিষেধ আরোপ করবে না। ফলে ভোক্তার সার্বভৌমত্ব এখানে স্বীকৃত। 6 নম্বর আছে মুনাফা অর্জন। এই অর্থ ব্যবস্থায় উৎপাদনকারী বা বিক্রয়কারী বা বন্টনকারী এরা মুনাফা অর্জন করতে পারবে। সে কম্পিটিশনের মাধ্যমে বাজারে টিকে থেকে যত খুশি মুনাফা অর্জন করতে পারবে। এটা আছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। 7 নম্বর আয় বৈষম্য। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলোর প্রেক্ষিতে দেখা যায় যে কারো সম্পদ বেশি, কারো সম্পদ কম। যেহেতু সম্পদের মালিকানা এখানে স্বীকৃত, যার যত বুদ্ধি, দক্ষতা, যোগ্যতা আছে সে তত বেশি সম্পদ আহরণ করবে। আর টাকায় টাকা আনে বলে একটা কথা আছে, টাকায় টাকা আনে। তার মানে যার সম্পদ একবার অনেক বেশি হয়ে গেছে তার সম্পদ কিন্তু বাড়তেই থাকবে বেশি বেশি হারে। আর যার সম্পদ নেই তার সম্পদ কিন্তু বাড়ার সম্ভাবনা কম। তাই আয় বৈষম্য এখানে ব্যাপকভাবে সৃষ্টি হয়, কারণ কারো সম্পদ অতিরিক্ত রয়েছে, তার আয় অনেক বেশি, যার সম্পদ নেই তার আয় নেই, আয় কম বা আয় নেই। তাহলে এখানে আয় বৈষম্যটা থেকেই যাচ্ছে। 8 নম্বর আছে শ্রমিক ও মালিক শ্রেণীর অস্তিত্ব। শ্রমিক ও মালিক শ্রেণীর অস্তিত্ব এখানে, যেহেতু সম্পত্তির মালিকানা ব্যক্তিগতভাবে স্বীকৃত রয়েছে, সেহেতু এখানে মালিক শ্রেণী রয়েছে। আর যাদের সম্পত্তি নাই তারা এই মালিক শ্রেণীর কলকারখানা বা উৎপাদন ক্ষেত্রে এই শ্রমিকরা কাজ করে। ফলে এখানে শ্রমিক শ্রেণী আছে, মালিক শ্রেণী আছে, এই দুটো শ্রেণীর অস্তিত্ব রয়েছে। এটা কি কারণে? ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলোর কারণেই এই শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণীর অস্তিত্ব সৃষ্টি হয়েছে। 9 নম্বর আছে শ্রমিক শোষণ। এই অর্থ ব্যবস্থায় শ্রমিক শোষিত হয়। মালিকরা শ্রমিকদেরকে শোষণ করে, তাদের কাছ থেকে যে পরিমাণ কাজ করিয়ে নেয়, মজুরি পারিশ্রমিকটা ঠিক সেই পরিমাণ দেয় না, তার চেয়ে কম দেয়। 200 টাকার কাজ করিয়ে নিলে 150 টাকা দেয়, 500 টাকার কাজ করিয়ে নিলে 300 টাকা দেয়। এইভাবে মালিকরা শ্রমিকদেরকে শোষণ করে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে সমাজের শ্রেণী বিভাজন। এই অর্থ ব্যবস্থায় সমাজের শ্রেণী বিভাজন সৃষ্টিতে সহায়ক। এই অর্থ ব্যবস্থায় সমাজের শ্রেণী বিভাজন বিদ্যমান। তার কারণ আছে যার সম্পদ আছে সে উচ্চবিত্ত লোক, আর যার সম্পদের পরিমাণ একটু কম আছে সে মধ্যবিত্ত লোক, আর যার সম্পদের পরিমাণ একেবারে কম বা নাই সে নিম্নবিত্ত। তাহলে সমাজে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত ইত্যাদি বৃত্তের সৃষ্টি হয়েছে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। তাহলে আমরা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ 10টা বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম। বৈশিষ্ট্যগুলোর নাম মুখস্থ রাখবে এবং 2-1 লাইন করে বলার বা লেখার মতো দক্ষতা, যোগ্যতা অর্জন করবে। এইভাবে বই পড়বে। এরপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার 5টি বৈশিষ্ট্য লিখো। ক্লাসে যখন তোমরা থাকো আসলে তখন এই ধরনের কাজ দেওয়া হয়। একটা বিষয় টপিকস পড়ানোর পরে প্রশ্ন করা হয়, সেই প্রশ্নেরই একটা অংশ যে তোমরা 2-4 জন মিলে এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার 5টা বৈশিষ্ট্যের নাম লেখো। যে 10টা বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে তার ভিতরে 5টা বৈশিষ্ট্যের নাম লেখো। এরকমভাবে প্র্যাকটিস করবে। তাহলে এরপরে আমরা পরবর্তী আলোচনায় যাই। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান। 4 নম্বরে আলোচনা যে বিষয়টা ছিল যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমস্যার সমাধান কিভাবে হয়। প্রত্যেকটা অর্থ ব্যবস্থায় কিন্তু অর্থনৈতিক সমস্যার সমাধান আছে। অনুরূপভাবে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায়ও
অর্থব্যবস্থার সমস্যার যেগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের পথ আছে। দেখো, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী ও ভোক্তা উভয়ই স্বাধীনতা ভোগ করে। কি হলো? এই অর্থব্যবস্থায় উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই স্বাধীনতা ভোগ করে। তাই এই অর্থব্যবস্থায় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে। তাহলে এক কথায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধান কিভাবে হয়? স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে হয়। এক কথায় উত্তর যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাপনার মাধ্যমে হয়। তাহলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ই কি স্বাধীনতা ভোগ করে। আর স্বাধীনতা ভোগ করার কারণে এই অর্থব্যবস্থার সমস্যার সমাধান হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কি? বাজারে চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। অর্থাৎ বাজারে আমরা দেখে থাকি যে আমাদের আশেপাশে লোকালি যে বাজারগুলো আছে, পাকশিয়া বাজার, সেখানে দ্রব্য সামগ্রী বাজারে আসে এবং ক্রেতারাও আসে। বিশেষ করে কাঁচা বাজারের কথা বলছি। কাঁচা বাজারে অনেকে তরি তরকারি বা কাঁচা জিনিস নিয়ে আসে, সেগুলো কেনার জন্য অনেক ক্রেতাও আসে। তো বাজারে এসে মূলত বিক্রেতা এক রকমের দাম চাই, ক্রেতা আর এক রকম দামে কিনতে চাই। তারপর কথাবার্তা হয়, তারপরে একটা নির্দিষ্ট পর্যায়ে যে নির্দিষ্ট সময়ে যে ক্রেতা এবং বিক্রেতার ভিতরে সমঝোতা হয়। সমঝোতা হওয়ার মাধ্যমে দ্রব্য ক্রয় বিক্রয় হয়। এইখানেও ঠিক তাই, চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হওয়াকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। চাহিদা আসে ক্রেতার দিক থেকে, আর যোগানটা আসে বিক্রেতার দিক থেকে। যদি বাজারে কোনো কারণে কোনো দ্রব্যের যোগান খুব বেশি হয়ে যায়, তাহলে সেই দ্রব্যের দাম সেদিন কম হয়ে যায়। যেমন ধরো মাছ, কাঁচা রাখা যায় না। বাজারে যদি মাছ বেশি পরিমাণে এসে যায়, তাহলে সেদিন বাজারে মাছের দাম কমে যায়। আবার যে কোনো দিন যদি মাছ বাজারে কম আসে, তাহলে সেদিন বাজারে মাছের দাম বেড়ে যায়। তাহলে বাজারের এবং চাহিদা এবং যোগানের যদি সমন্বয় না থাকে, যে কোনো একটা যদি ঘাটতি বা উদ্বৃত্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় এবং কম বা বেশি দামে বিক্রি হয়। সূচির সাহায্যে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার একটা ব্যাখ্যা করার চেষ্টা করব। সূচিতে দেখো, দ্রব্যের দাম 1, 2, 3 টাকা, চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, চাহিদা যোগানের সম্পর্ক, আর দামের অবস্থা কি হবে। দ্রব্যের দাম যখন 1 টাকা, তখন চাহিদার পরিমাণ 20 একক, যোগানের পরিমাণ 10। দাম 1 টাকা, দাম খুব কম হওয়ার কারণে চাহিদা বেশি, ক্রেতা যারা এসছে তারা বেশি পরিমাণে কিনতে চায়, কিন্তু বিক্রেতারা কম পরিমাণে বিক্রি করতে চায়। তাহলে অবস্থা কি হবে? এরা কম বিক্রি করতে চাচ্ছে, এরা বেশি কিনতে চাচ্ছে। তাহলে ক্রেতারাই কি করবে? দাম বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিয়ে দ্রব্যটি কেনার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে কিউডি গ্রেটার দ্যান কিউএস, মানে এটা চাহিদা কিউডি আর এটা কিউএস। এটা চাহিদা বেশি, যোগান কম, ফলে দাম বৃদ্ধি পাবে, ক্রেতারাই দাম বৃদ্ধি করবে। দাম যখন 2 টাকা হবে, তখন চাহিদার পরিমাণ 15 একক এবং যোগানও 15 একক। তাহলে এখানে সমান হয়েছে কিউডি কিউএস, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হবে। তার মানে বাজারে যদি প্রতিদিনের ন্যায় একই পরিমাণ দ্রব্য সামগ্রী আসে এবং একই পরিমাণ ক্রেতা আসে, তাহলে গত বাজারে যে দামে বিক্রি হয়েছে, আজকের বাজারেও ঠিক সেই দামে বিক্রি হওয়ার কথা। সেটার অবস্থা এই। কিন্তু দাম যদি কোনো কারণে 3 টাকা হয়, তাহলে চাহিদার পরিমাণ কমে যাবে, 10 একক হয়ে যাবে, কিন্তু যোগান, বিক্রেতারা বেশি বিক্রি করতে চাইবে, দাম যেহেতু বেশি। তাহলে তখন আবার যোগানের পরিমাণ বেশি। যোগানের পরিমাণ যখন বেশি, তখন যোগানদাতারা কি করবে? মাছ বেশি বাজারে এসে গেলে কি করবে? দ্রব্যের দাম কমিয়ে দিয়ে মাছগুলো বিক্রি করার চেষ্টা করবে, ফলে দাম হ্রাস পাবে। এ আছে আমরা সূচির মাধ্যমে ব্যাখ্যা করলাম। এরপরে দেখো, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। এটা এক্স অক্ষে দ্রব্যের পরিমাণ দেখানো হয়েছে, ওয়াই অক্ষে দাম দেখানো হয়েছে। দেখো, ওই পুরনো সূচিটাই প্রায় ব্যবহার করা হয়েছে। 1 টাকা দাম যখন, তখন চাহিদা 10, যোগান 10, চাহিদা হচ্ছে 20। 1 টাকা যখন দাম, যোগান 10, চাহিদা 20। এটা চাহিদা রেখা, এটা যোগান রেখা। এস যোগান রেখা, সাপ্লাই রেখা। ডিমান্ড রেখা মানে চাহিদা রেখা।
তাহলে এই দুটো রেখায় দেখো যখন দাম 1 টাকা, এটা ক্রস করে গেলে এই যোগান হচ্ছে 10 একক আর চাহিদা আছে 20 একক। তাহলে সমন্বয়হীনতা, চাহিদা বেশি হওয়ার কারণে দ্রব্যের দাম বেড়ে যাবে, উপরের দিকে ঠেলে উঠবে। উপর দিকে ঠেলে উঠতে উঠতে 2 টাকায় গিয়ে দেখবে চাহিদা যোগান সমান হয়ে গেছে 15। এই দুটো রেখা পরস্পর এই বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এখানে যে দাম যখন 2 টাকা হয়েছে তখন চাহিদাও 15, যোগানও 15 হয়ে গেছে। এরপরে যদি কোনো কারণে দাম 3 টাকা হয়ে যায়, তখন চাহিদা দেখো 10, চাহিদা মাত্র 10 আর যোগান তখন 20, মানে বেশি বিক্রি করতে চাচ্ছে কিন্তু কিনতে চাচ্ছে কম। তাহলে বিক্রেতারা দাম কমিয়ে দেবে, দিয়ে নিচের দিকে নামবে, নেমে 2 টাকায় চলে আসবে। তখন আবার চাহিদা যোগান 15 হয়ে যাবে। দাম বেশি ছিল, দাম কম হয়ে গেলে বেশি কিনবে, আর দাম বেশি ছিল বলে বেশি বিক্রি করতে চাচ্ছিল আর কমে গেল বলে কম বিক্রি করতে চাবে, ফলে যোগানও কমে আসবে। দুটোই কমে এসে মাঝখানে সীমিত হয়ে যাবে 15। তাহলে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ 15। এইভাবে দেখা যাচ্ছে চাহিদা এবং যোগানের ভিতরে সমন্বয় হলো, হয়ে ভারসাম্য অবস্থা বিরাজ করলো। এটাই আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার ব্যাখ্যা। তাহলে তোমাদের দলীয় একটা কাজ দেওয়া আছে, অর্থাৎ বাসায় করবে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ব্যাখ্যার জন্য একটা সূচি তৈরি করবে। এর আগে আমি একটা সূচি দিয়েছি, ওরকম একটা সূচি তোমরা কাল্পনিকভাবে তৈরি করবে। ঠিক আছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা ব্যাখ্যার জন্য একটা সূচি তোমরা বাসায় তৈরি করবে। দাম 1, 2, 3 দিয়ে আছে, ওখানে তুমি অন্য ফিগার ব্যবহার করতে পারো, 3, 4, 5 ব্যবহার করতে পারো, 10, 15, 20 ব্যবহার করতে পারো। এমনভাবে ব্যবহার করে চাহিদা এবং যোগানের পরিমাণটা ভিন্ন ভিন্নভাবে নির্ধারণ করবা, করে এটা করবে। তাহলে আমাদের আলোচনায় যা ছিল মোটামুটি শেষ। তো আজকে যাগুলো পড়াশোনা করলাম, আজকের আলোচনার বিষয়বস্তু সমূহ ভালোভাবে পড়বে এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য আর একটা অর্থ ব্যবস্থা, অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। ধনতান্ত্রিকের পরে আমরা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।